আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন ৩ পুলিশ কর্মকর্তা। পুরো ঘটনার প্রবাহ আরেকদিকে মোড় নিতে শুরু করেছে। আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন ৩ পুলিশ কর্মকর্তা। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে গাজীপুর মহানগর পুলিশের ৩ পুলিশ সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ২ কনস্টেবল সহ ৩ জন। গ্রেপ্তার ৩ পুলিশ সদস্য সহ ৪ জনকে দুদিন করে রিমান্ডে দিয়েছে আদালত। সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে, এমনভাবে এলোমেলো হয়ে গিয়েছে এবং সবকিছুতে একটা অন্যের সঙ্গে যেভাবে জড়িয়েছে, এগুলো একটা নির্মম পরিণতি ছাড়া এর থেকে বের হওয়া সম্ভব নয়। এখন আমাদের এই বাংলাদেশে যেটা হচ্ছে, পর্দার আড়ালে, ক্ষমতার আড়ালে, যেখানে যেখানে ক্ষমতা আছে সেখানে এমন কিছু ঘটছে যেই ঘটার ফলে সত্যিকার অর্থে প্রশাসনের কোনো জায়গাতে আপনি কোনো সুখ, শান্তি এবং সমৃদ্ধি কোনো নজির আপনি পাবেন না। দর্শক, এইবার খেলা জমে উঠেছে। যেই আশঙ্কাটা এতদিন ধরে জনগণ করছিল সেটাই এখন সত্যি হলো। দর্শক, এবার পুলিশে পুলিশে মারামারি বা পুলিশে পুলিশে ধস্তাধস্তি। দর্শক, এক পুলিশ আরেক পুলিশের সম্পদের বিবরণী আরেকজনের কাছে পাচার করে দিচ্ছে বা তারা নিজেরাই এখন মারামারিতে লিপ্ত। দর্শক, তো নতুন করে আবারও আসাদুজ্জামান মিয়ার কারণে ৩ জন পুলিশ একসাথে ফেঁসে গেল। দর্শক, এই ৩ জন পুলিশ কারা এবং তাদের পরিচয় কি, তারা কিভাবে ফাঁসলো, তাদের সম্পদের বিবরণীও কি এখন আমরা দেখতে পারবো বা তারা কত অবৈধ সম্পদ জমিয়েছে? দর্শক, এই সমস্ত বিষয়ে আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে আপনারা জানতে পারবেন প্রধানমন্ত্রীর ঘুম হারাম বা এখন তিনি কোনোভাবেই স্বস্তিতে ফিরতে পারছে না বা থাকতে পারছে না। দর্শক, একবার দিল্লি দৌড়াচ্ছে তো আরেকবার চীনে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। ঠিক তখনই গোলাম মাওলা রনি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলো। প্রিয় দর্শক, সেই তথ্যের মধ্যে তিনি বলেছেন এবার কোনোভাবেই প্রধানমন্ত্রী এই ঝামেলাগুলো থেকে ছুটতে পারবে না। দর্শক, এর আগে অনেকবার হয়তো আপনারা এই ধরনের কথা শুনেছেন, কিন্তু দর্শক এখানে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা একটু ভিন্ন কিছু জানতে পারবেন। তাই বলবো দর্শক, আজকের নিউজটি যারা অন করেছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আজকের এই ভিডিওটি আমার দৃষ্টিতে বা আমি যেভাবে মনে করছি সেদিক থেকে অন্য 10টা ভিডিওর থেকে আলাদা। কথাগুলো বলছি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার যতটুকু জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা হয়েছে এবং যতটুকু বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি আমি বুঝেছি এবং এই দেশে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে, এমনভাবে এলোমেলো হয়ে গিয়েছে এবং সবকিছুতে একটা অন্যের সঙ্গে যেভাবে জড়িয়েছে, এগুলো একটা নির্মম পরিণতি ছাড়া এর থেকে বের হওয়া সম্ভব নয়। এখন আমাদের এই বাংলাদেশে যেটা হচ্ছে, পর্দার আড়ালে, ক্ষমতার আড়ালে, যেখানে যেখানে ক্ষমতা আছে সেখানে এমন কিছু ঘটছে যেই ঘটার ফলে সত্যিকার অর্থে প্রশাসনের কোনো জায়গাতে আপনি কোনো সুখ, শান্তি এবং সমৃদ্ধি কোনো নজির আপনি পাবেন না। সেনাবাহিনীর প্রধান আজিজ বেনজির আসাদ মিয়া পুলিশের এবং সেনাবাহিনীতে খুবই পরিচিত লোক। তারা কি কি কর্ম করতে পারেন, তাদের কতটুকু টাকা পয়সা আছে, এটা মোরালেস আমরা সবাই জানি। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এই লোকগুলো সম্পর্কে ঠিক 6 মাস আগে আমাদের একটা ধারণা ছিল তারা অস্পর্শ, তাদেরকে স্পর্শ করা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তাদেরকে ব্যাপারে কথা বলা যাবে না, কোনো শাস্তি তাদেরকে স্পর্শ করতে পারবে না এবং তারা কেবলই মাত্র সুযোগ সুবিধা পাবেন এবং সব জায়গাতেই জামায়া ধরে তারা থাকবেন। এই 6 মাস আগ পর্যন্ত তাদের সম্পর্কে এমনই ধারণা ছিল। শুধু আমাদের নয়, তারা নিজেরাও এরকম মনে করতেন এবং তারা অবসর গ্রহণ করার পরও তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে টোন, কথা বলার ভঙ্গি, ধরন, প্রকৃতি সমস্ত কিছু ছিল অভিনব, যেটি বাংলার ইতিহাসে আগে কখনই কোনো সাবেক কর্মকর্তার চোখে মুখে এই জিনিসগুলো ছিল না। এই 3 জনের মধ্যে ছিল এবং এই 3 জনের দেখা দেখে আরও 300 জনের মধ্যে ছিল। কিন্তু এই গত কয়েকদিনে এই 3 জনকে নিয়ে যে কাণ্ডগুলো ঘটেছে, এই কাণ্ডগুলো বাংলার ইতিহাসে ইতিপূর্বে কখনো ঘটেনি। তারা লোক সমাজে আসতে পারছে না, তারা দেশে না বিদেশে। ওইভাবে বলা যাচ্ছে না, আসাদ মিয়া কেউ বলছে আমেরিকা গেছেন, কেউ বলছে সিঙ্গাপুর গেছেন। তিনি একটা ভিডিওতে বলেছেন যে তিনি দেশের বাইরে আছেন চিকিৎসা করার জন্য, কিন্তু আমেরিকা না সিঙ্গাপুর তিনি সে কথা বলেননি। বেশ দাড়ি রেখেছেন, পাকা পাকা দাড়ি, এবং একটা চেয়ারে বসে তিনি বিবৃতি দিয়েছেন যে তিনি 22 তারিখে দেশে ফিরবেন, 22 তারিখে দেশে ফিরবেন। তো আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন এবং তাকে নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট করেছে। মিয়া সাহেবের যত সম্পত্তি, এটা সবচেয়ে জনপ্রিয় একটা হেডলাইন।
মানবজমিন প্রকাশ করেছে, এবং এর ধারাবাহিকতায় অন্যান্য ছোট ছোট যারা নিউজ পোর্টাল আছে এবং ব্যক্তি আছে সামাজিক মাধ্যমে তার 14 গোষ্ঠী কার কি আছে না আছে সবকিছু একটার পর একটা চলে আসছে। তো এই যে আসাদ মিয়াকে নিয়ে এরকম একটা ঘটনা ঘটবে, বেনজির সাহেবকে নিয়ে একটা ঘটনা ঘটবে, আজিজ সাহেবকে নিয়ে এরকম ঘটনা ঘটবে এবং ঘটে যাচ্ছে, শুধু একটার পর একটা ঘটে যাচ্ছে। বড় বড় পত্রিকা, মূল ধারার পত্রিকাগুলো এই কাজগুলো করে যাচ্ছে, এবং রাষ্ট্র তাদেরকে ওন করছে না, দল তাদেরকে ওন করছে না, এবং তাদেরকে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এবং যে সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য তারা জীবন বাজি রেখেছেন, এটা হলো প্রথম। দ্বিতীয়ত, তারা যে দুর্নীতি যদি করে থাকেন এটা তাদের দ্বিতীয় গ্রেড। প্রথম গ্রেড হলো তারা আওয়ামী লীগের জন্য সব করেছেন। এই কাজ করতে গিয়ে তারা একবার আল্লাহর কথা স্মরণ করেননি, রাসূলের কথা স্মরণ করেননি, কোরআন হাদিস তারা মানে কোথায় রেখেছেন আল্লাহ জানে। তাদের পিতামাতার যে দোহাই, শৈশবের শিক্ষা, কোনো কিছুই তারা মানেননি। তারা কেবলমাত্র আওয়ামী লীগের কথা স্মরণ করেছেন, আওয়ামী লীগ নেতাদের স্বার্থ দেখেছেন, এবং আওয়ামী লীগকে সাহায্য করা তাদের যুগ জনমের সার্থকতা। এই বিশ্বাস নিয়ে তারা তাদের কর্মজীবন বলি দিয়েছেন। আমি আবার বলছি, কর্মজীবনকে বলি দিয়েছেন। বলি তো বুঝেন, একেবারে মাথা নুয়ে দেওয়া এবং সেখানে তার ঘাড় মানে শরীর থেকে ঘাড় আলাদা করে দেওয়া পশুর, এটাকে বলা হয় বলিদান। তো তাদের যে সার্ভিস লাইফ, সেই সার্ভিস লাইফকে আওয়ামী লীগের কাছে তারা বলি দিয়েছেন নিঃশর্তভাবে। আর সেই বলি দেওয়ার পরে যখন তারা সফল হয়েছেন, আওয়ামী লীগ সফল হয়েছেন, তখন তারা যে দুর্নীতির অভিযোগগুলো এসছে তখন তারা সেই কাজগুলো করেছেন, কম আর বেশি। একেবারে যে করেনি তাও বলা যাবে না, আর সব যে করেছে তাও বলা যাবে না, এই কাজগুলো করেছেন। তো তাদের দ্বিতীয় যে কর্মটি সেটা হলো প্রথম কর্মজাত। প্রথমে তারা যদি নিজেদেরকে বলিদান না দিতেন, আওয়ামী লীগে ভালো না বাসতেন, তাহলে দ্বিতীয় কর্মটি তারা করার কখনই সুযোগ পেতেন না। ধরুন, বাপের পকেট থেকে অনেকে টাকা নেয়, মায়ের আলমারি থেকে টাকা চুরি করে, এটা স্বাভাবিক। মনে করি এটা আমাদের সংসার, বাপের টাকা চুরি করা কোনো অন্যায় বিষয় নয়। তো এইভাবে আসলে এই যে পুরো সরকারকে, রাষ্ট্র ব্যবস্থাকে, দেশটাকে তারা বাপের দেশ, নিজেদের দেশ, নিজের জিনিস, তাদের যে কোনো জিনিস নিতে তাদের আসলে কোনো ঠিক ওইরকম সংকোচবোধ ছিল না। ওই জায়গাতে অন্য মানুষ থাকলে তারা কি করতেন আমি বলতে পারি না। তবে আসাদ মিয়া মানে বা বেনজির সাহেব, আজিজ সাহেব, তারা যে কন্ট্রিবিউশন সরকারের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন অনুযায়ী এরকম কিছুটা হতে পারে, এটা মোরালেছে আমরা সবাই জানতাম। কিন্তু এখন যেটি হচ্ছে সেটি হলো তাদেরকে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে দুদকের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, আইন আদালতের দিকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং কোনো কারণে যদি সরকারের পরিবর্তন হয়, তারা জনগণের জিম্মায় চলে আসবে। তারা আসবে, তাদের আত্মীয় স্বজন আসবে, তাদের সহায় সম্পত্তি আসবে, তাদের নাতি পুতি ধুতি সুতি, এই পরবর্তী বংশধর আসতে থাকবে। জনগণের ক্রোধের শিকার হতে পারে। এবং জনগণের ক্রোধ যে কি পরিমাণ যায়, আপনি এখন এই যে গরু নিয়ে যে বাংলাদেশে তুলকালাম কাণ্ড হচ্ছে, যারা গরু কিনেছেন, যারা গরু বিক্রি করেছেন, এই সব মানুষগুলো ঠিক একটা পাগলের মতো হয়ে গেছে, পারলে সেই কি যে করে। তো এইরকম একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হয়েছে। এবং এই বিশ্রী অবস্থার কারণে কি হচ্ছে, সরকার অভ্যন্তরে যে ক্ষমতার বলয়গুলো, যেগুলো সরকারকে ক্ষমতায় বিভিন্ন সময় এনেছে এবং অনাগত দিনে সরকারকে ক্ষমতায় থাকতে হলে এবং ক্ষমতা আসতে হলে এই বলয়গুলোকে আরো শক্তিশালী করতে হবে। আরো নতুন বেনজির লাগবে উইথ নিউ ডাইমেনশন, নতুন আসাদুজ্জামান মিয়া লাগবে, নতুন আজিজ লাগবে, নিউ ডাইমেনশনে লাগবে। তো এই আজিজ, বেনজির এবং আসাদ তৈরির যে ফার্ম হাউস বা মেশিন, সেই মেশিনটি এই কাণ্ড কারখানার ফলে অকেজ হয়ে গেছে। ফলে কোন বনেগা আসাদ, কোন বনেগা বেনজির, কোন বনেগা আজিজ, এই যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো অন্ধকারের মধ্যে পড়েছে, অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এবং এই প্রকল্পে যারা অভিনয় করবেন, এই প্রকল্পে যারা শ্রম দেবেন, এই প্রকল্পের যারা প্রকল্প কর্মকর্তা হবেন, সদস্য হবেন, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই, আমরা বাংলায় যেটা খুব টাস্কি বলি, অনেকটা টাস্কি খেয়ে গিয়েছে যে কি হলো, কি লাভ, কি আর করব, আমাদের কি হবে গো, কই যাবো গো, যাওয়ার তো জায়গা নেই, কোথায় রাখবো যে টাকাগুলো আছে, একটা ফ্ল্যাট কিনেছি, 10টা ফ্ল্যাট কিনেছি, যা কিনেছি, কি হবে এগুলোর। আর অনেক ঘাপটি মেরে থাকা বড় বড় যারা কুশীলভ, অনেক টাকা পয়সা যারা রোজগার করে ফেলছেন, তাদের জীবন রীতিমতো হারাম হয়ে গিয়েছে। কাজেই এই যে অভ্যন্তর পর্দার অন্তরালে যে পায়ের আওয়াজ শুরু হয়েছে, পর্দার অন্তরালে যে বুটের আওয়াজ শুরু হয়েছে, জুতার আওয়াজ শুরু হয়েছে, সেই জিনিসগুলো কি আপনি শুনতে পাচ্ছেন? আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন 3 পুলিশ কর্মকর্তা। পুরো ঘটনার প্রবাহ আরেকদিকে মোড় নিতে শুরু করেছে। দর্শক, আগেই বলেছি যে ওবায়দুল কাদের বলেছেন ঢালাওভাবে পুলিশকে আক্রমণ করা হচ্ছে এবং এর মাধ্যমে সরকারকেও দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা করছে বিএনপি। পুলিশ অ্যাসোসিয়েশন বক্তব্য দিয়েছে যাতে এই ধরনের ঢালাও রিপোর্ট যাতে করা না হয়। ঘটনা একদম অন্যদিকে বাঁক খেতে শুরু করেছে। গণমাধ্যমেও আজকে ভিন্ন ধরনের রিপোর্ট দেখা যাচ্ছে। আজকের পত্রিকা একটি রিপোর্ট করেছে আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন 3 পুলিশ কর্মকর্তা। এই যে পরিবর্তিত একটি পরিস্থিতি, সেই পরিস্থিতিরই একটি প্রতিফলন হচ্ছে এই রিপোর্ট, আমি যেটি গেস করতে পারি। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল
তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে গাজীপুর মহানগর পুলিশের বৈধ আড়ি পাতা শাখা থেকেই সংগ্রহ করা হয়েছিল অনলাইনে প্রকাশিত ওই তথ্য। এই ঘটনায় এক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সহ 3 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত উপ কমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, আসিফুজ্জামান মিয়াকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাপারে 12 জন ফেসবুকে পত্রিকায় একটা পোস্ট দেন একজন প্রবাসী। ওই প্রতিক্রিয়ার সঙ্গে তিনি টেলিগ্রামের একটি লিঙ্কও শেয়ার করেন। সেখানে আসিফুজ্জামান মিয়ার ESAF ফর্ম তুলে দেওয়া হয়। এই ESAF ফর্ম হলো ইলেকট্রনিক সাইবার অ্যাপ্লিকেশন ফর্ম, যা মূলত মোবাইল গ্রাহকরা পূরণ করে থাকেন। এই ফর্মে একজন ফোন গ্রাহকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, আঙুলের ছাপ সহ বিস্তারিত তথ্য থাকে। ফর্মটি প্রকাশের পর পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয়। গাজীপুরের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ এই ঘটনার তদন্ত শুরু করেন। ফর্মটিতে থাকা QR কোড পর্যালোচনা করে দেখা যায় গাজীপুর মহানগর পুলিশের বৈধ আড়ি পাতা শাখার একজন ASI ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে এটি ডাউনলোড করেছেন। তদন্তে বেরিয়ে আসে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পদের একজন কর্মকর্তা গত 13 ফেব্রুয়ারি আসিফুজ্জামানের মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আড়ি পাতা শাখার এক ASI কে হোয়াটসঅ্যাপে বার্তা দেন। সেই বার্তার ভিত্তিতে তিনি অন্য একজনকে ASI কে সেটা ডাউনলোড করতে বলেন। পরে সেটা কর্মকর্তাকে দেওয়া হয়। তদন্তে দেখা যায় অনলাইনে প্রকাশিত ফর্মটি হুবহু সেই ফর্ম। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন সদর দপ্তর কর্মকর্তা বলেন, গাজীপুর মহানগর পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, চিঠিতে একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সহ 3 জন পুলিশের নাম উল্লেখ করা হয়েছে। এই ব্যাপারে জানতে চেয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তো যাই হোক, কিন্তু গণমাধ্যম তো বেশ কয়েকটি গণমাধ্যম তারা স্বাধীনভাবে বেশ তদন্ত করেছে যে কোথায় কোথায় সম্পদ আছে, তথ্য আছে। যদিও আসিফুজ্জামান মিয়ার বক্তব্য নিয়ে প্রথম আলো রিপোর্ট করেছে, কিন্তু অন্যরাও পাশাপাশি বক্তব্য এবং অন্যান্য তথ্য দিয়েছে। এবং যেটি দুদকের আইনজীবী বলছেন যে এটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হবে ঈদের পর। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাকে জবাব দিতে হবে, এটি তার সম্পদ কিনা, অর্থাৎ পরিষ্কার করতে হবে। তো সব মিলিয়ে এখন বোঝা যাচ্ছে যে পুলিশের অভ্যন্তরে হয়তো দ্বন্দ্ব সংঘাতের প্রতিফলন হিসেবে এটি সামনে এসছে। কিন্তু এটি সত্য না মিথ্যা এটা আসলে যাচাই করা স্বাধীনভাবে কোনো সাংবাদিক বা গণমাধ্যমের পক্ষে সম্ভব না। এটি যদি স্বাধীন তদন্ত কমিশন, দুদক তারা তদন্ত করে, তাহলে বোঝা যাবে যে প্রকাশিত যেই তথ্য আর আসিফুজ্জামান মিয়ার বক্তব্য তার মধ্যে সামঞ্জস্য আছে কিনা, অথবা কোনটা সঠিক কোনটি ব্যাঠিক। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।